আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাজেট সম্পর্কিত বিগত সালের প্রশ্নগুলো সলভ করব। হ্যাঁ, কিন্তু এখানে একটু আমরা অন্যভাবে সলভ দেওয়ার চেষ্টা করছি। কারণটা হচ্ছে, অন্যভাবে কেন বলবো, কারণ যেই প্রশ্নগুলো যেমন ধরেন যে 23-24 অর্থ বছরে আসছে, হ্যাঁ, 23-24 অর্থ বছরে বাজেট সম্পর্কিত আসছে, বা 22-23 অর্থ বছরে আসছে, সেইটাকে সঠিক উত্তর কোনটা হবে, বা বর্তমান সময়ে 25-26 অর্থ বছরের যে প্রশ্নটা সাথে মিলে যায়, সেই প্রশ্নটার উত্তরটা আমরা বসাই দিছি। ঠিক আছে, তাইলে এখানে দেখি কি বলা আছে। বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে হচ্ছে 1 জুলাই 2025, 2015, 1 জুলাই 2015। আমরা জানি যে বিশ্ব ব্যাংক পৃথিবীর দেশগুলোকে 4টে ভাগে ভাগ করছে। হ্যাঁ, একটা হচ্ছে এলডিসি ভুক্ত, মানে নিম্ন আয়ের দেশ। এটাতে কিন্তু বাংলাদেশ 75 সালে কিন্তু 1975 সালে কিন্তু এটা বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়, এলডিসি ভুক্ত হয়। এবং বাংলাদেশ 2026 সালে 24শে নভেম্বর, 26 সালের 24 নভেম্বর এটা থেকে বের হবে। হ্যাঁ, তাহলে এই যে বিশ্ব ব্যাংক বিশ্বের দেশগুলোকে 4টে ভাগে ভাগ করে। একটা হচ্ছে নিম্ন আয়ের দেশ, এটা নিম্ন মধ্য আয়ের দেশ, একটা উচ্চ মধ্য আয়ের দেশ, আর একটা হচ্ছে উন্নত কান্ট্রি বা উন্নত দেশ। তাহলে এই যে এইটা থেকে এইটাতে উত্তীর্ণ হবে, নিম্ন মধ্য আয়ের দেশে উত্তীর্ণ হবে বাংলাদেশ। সেটার জন্য যে ক্রাইটেরিয়া গুলা পূরণ করা দরকার, এগুলা পূরণ করছে বাংলাদেশ। তিনটা মাত্র শর্ত থাকে, এই শর্ত তিনটা পূরণ করছে বাংলাদেশ। সেই জন্য 2015 সালে 1 জুলাই বিশ্ব ব্যাংক বাংলাদেশকে এই যে এলডিসি ভুক্ত দেশ থেকে এই দেশে অন্তর্ভুক্ত করে। এইখানে আরো কিছু সাধারণ জ্ঞান আছে, যেমন ধরেন বর্তমানে এলডিসি ভুক্ত দেশ আছে কিন্তু কয়টা, 44টা দেশ আছে। হ্যাঁ, তাহলে এগুলো আমরা দেখলাম। পরের প্রশ্নটাতে কি বলা আছে দেখি। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতি কয়টা খাতে ভাগ করা হয়? জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে 19টা খাতে ভাগ করা হয়। হ্যাঁ, 19টি খাত, যেমন মনে করেন যে রেডিমেড গার্মেন্টস থেকে, যেমন কৃষি থেকে পায়, যেমন মনে করেন যে মৎস্য উৎস থেকে পায়, বিভিন্ন এই ধরনের 19টা খাত আছে। এই খাতগুলোকে সরকার হচ্ছে জাতীয় আয় বা জিডিপি গণনায় অন্তর্ভুক্ত করে। প্রতি আর্থিক বছরে কোন দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য হলো? এখানে দেখেন কি বলা আছে যে দেশের অভ্যন্তরে কথাটা বলা আছে না। অভ্যন্তর মানে হচ্ছে ডোমেস্টিক, এখানে বোঝাচ্ছে। উৎপাদন মানে তো উৎপাদনে বোঝাচ্ছে, প্রোডাক্ট বোঝাচ্ছে। তাহলে কিন্তু দ্রব্য মূল্য বা সেবার বাজার মূল্য হলো কি, এটা হবে মোট দেশজ উৎপাদন, যেটাকে ইংরেজিতে আমরা লিখি হচ্ছে গ্রোস গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। হ্যাঁ, মোট, গ্রোস মানে হচ্ছে মোট। হ্যাঁ, ডোমেস্টিক মানে হচ্ছে দেশজ বা দেশীয়। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোডাক্ট মানে উৎপাদন। তাহলে এটা হচ্ছে কি পাইলাম, জিডিপি পাইলাম। প্রতি আর্থিক বছর মানে যে ফিসক্যাল ইয়ার যেটা আমরা পাই, এক বছর, সেটা দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট পণ্যের দ্রব্য বা সেবার বাজার মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন, জিডিপি। হ্যাঁ, এটা পরীক্ষা আসছিল, বিআরইবির পরীক্ষা আসছিল। আচ্ছা, পরের প্রশ্নটা কি আমরা দেখবো এবার। 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, এক অর্থ বছরে একটা দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য বা সেবার আর্থিক মূল্যের পরিমাণ কত? এক দেশের অভ্যন্তরে, আবার সেম প্রশ্ন, দেশের অভ্যন্তরে যেহেতু বলছে, এখানে ডোমেস্টিক কথাটা আছে, ওই প্রোডাক্ট এটা আছে, দেশের অভ্যন্তরে হলো গ্রোস, তাহলে জিডিপির সাথে সম্পর্কিত, এটা হবে অ্যান্সার। এখন বলা হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে দ্বিতীয় স্থানে আছে, 1 নম্বরে আছে ভারত। জিডিপি কি? জিডিপি তো আমরা বললাম এখন যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা কিন্তু সাধারণত গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টটা হচ্ছে ইয়ের সাথে সম্পর্কিত, আহ, একটা দেশের বর্ডারের সাথে সম্পর্কিত। হ্যাঁ, এটাকে আমি বলি দেশের বর্ডার বা সীমানার সাথে সম্পর্কিত, জিডিপি। আর হচ্ছে জিএনপি, যেটা আমরা বলি জিএনপি, জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এটা কিন্তু নাগরিকের সাথে সম্পর্কিত। নাগরিক, হ্যাঁ, নাগরিকের সাথে সম্পর্কিত। কিভাবে হয়?
দেখি জিডিপি হচ্ছে দেশের অভ্যন্তরে যে আয়টা হয় এক বছরে সেইটা হিসাব করা হয়। সেইখানে দেশের ভিতরে দেশীয় নাগরিক থাকতে পারে, দেশের নাগরিক তো থাকবেই, বিদেশি নাগরিকও থাকতে পারে, অন্যান্য দেশের লোকেরাও থাকতে পারে। সেটা হচ্ছে জিডিপি। কিন্তু জিএনপির ক্ষেত্রে শুধু নাগরিকের সাথে সম্পর্কিত। সেই নাগরিক দেশের অভ্যন্তরে হবে, আবার দেশের বাইরে যারা রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশি নাগরিক তারাও অন্তর্ভুক্ত হবে। কিন্তু এইখানে আবার বিদেশি যে নাগরিক বাংলাদেশে কাজ করে তারা অন্তর্ভুক্ত হবে না। তাহলে জিডিপি আর জিএনপি এর মধ্যে এটা পার্থক্য, যে জিডিপি তে হচ্ছে দেশের অভ্যন্তরে যারা, জিডিপি তে হচ্ছে যারা দেশের ভিতরে আছে কিন্তু বিদেশি নাগরিকও থাকতে পারে, কিন্তু দেশের অভ্যন্তরে সেটা উৎপাদিত হতে হবে। আর জিএনপি হচ্ছে শুধু দেশীয় নাগরিক, সেটা দেশে থাকলেও হবে বিদেশে থাকলেও হবে, কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে, শুধু নাগরিকের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে জিএনপি। আচ্ছা, এখন দেখি, এখন এই যে এনএনপিটি কি জিনিস, এনএনপি। এনএনপি হচ্ছে জিএনপি এর সাথে সম্পর্কিত। হ্যাঁ, জিএনপি এর সাথে সম্পর্কিত। কেন জিএনপি এর সাথে সম্পর্কিত? কারণ এই যে বললাম, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট মানে বাংলাদেশের নাগরিকেরা দেশে এবং বিদেশে যত জায়গায় যত ইনকাম করে সবগুলা আয়কে ওই বাংলাদেশের জনসংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। জনসংখ্যা দিয়ে ভাগ দিলে যে আয়টা হবে ওইটা হচ্ছে একজনকার মাথা পিছু আয়। ওই মাথা পিছু আয় হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। হ্যাঁ, মাথা পিছু আয় মানে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে একটা দেশের যত নাগরিক আছে নাগরিকরা যে আয়টা করে সেই আয় থেকে তারা মূলত একটা ব্যয় আছে না, এই ব্যয়টা বাদ দিলে যেটা থাকে ওইটাই হচ্ছে কি ন্যাশনাল, নিট ন্যাশনাল প্রোডাক্ট হবে, নিট ন্যাশনাল প্রোডাক্ট হবে। কারণ একটা যদি আমি দোকান দেই, দোকানে যদি আমার একটা কি থাকে, কর্মচারী থাকে, কর্মচারী বেতনটা দেওয়ার ফলে যেটা বেতন থাকবে আমার ওইটাই হচ্ছে নিট, হ্যাঁ, প্রোডাক্ট, নিট আয়, আমার নিট আয়। আর হচ্ছে কর্মচারী বেতন না দেওয়া পর্যন্ত মনে করেন 10,000 টাকা আমার মাসে ইনকাম হলো, ওখান থেকে কর্মচারী বেতন 3,000 টাকা। এই যে মোট আয় যেটা, এটা হচ্ছে মোট আয়। আর এটা হচ্ছে বাদ দেওয়ার পরে 3,000 বাদ দিলে 7,000 যেটা থাকবে, এটা হচ্ছে কি নিট আয়। হ্যাঁ, তাহলে কি হলো বোঝাটা গেল, তাহলে একটা দেশের নাগরিকেরা যত ইনকাম করে ওইটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এইটা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কিন্তু ওইখান থেকে তাদের যে ব্যয় আছে ওই ব্যয়টা বাদ দিলে যেটা থাকে ওইটাই হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট, নিট ন্যাশনাল প্রোডাক্ট। এটা আমরা দেখলাম। এখন দেখি পরের যে প্রশ্নে বলা আছে কোন দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়। এই যে এখনই বললাম, মোট জাতীয় আয় জিএনপি কে মোট জনসংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে মাথা পিছু আয় পাওয়া যাবে। এটাও যে ঐকিক নিয়মের অঙ্কের মতো, যে 50,000 লোক যদি, 50,000 লোক যদি এত টাকা আয় করে, হুম, একটা অ্যামাউন্ট ধরলাম সামথিং, তাহলে একজন লোক কয় টাকা আয় করবে, এখানে এসে ভাগ হবে না, ভাগ করে দিলে একজনকার লোকের আয় বাড়াইবে। সেরকম বাংলাদেশের সব লোক যদি এত টাকা আয় করে, এখানে সেটা উপরে বসাই দিলাম, আর এখানে একজন লোক হলে এই জনসংখ্যা দিয়ে ভাগ দিলে মাথা পিছু আয় বের হবে। এটা হচ্ছে কি, এই যে গ নম্বরটা অ্যান্সার হবে। এখন দেখি পরের প্রশ্নটা কি বলছে, মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ প্রশ্ন করা হয়েছে। তাহলে বাংলাদেশ হচ্ছে আমাদের মাথাপিছু আয়ের দিক থেকে একটু আগে বলা হলো যে মাথাপিছু আয়ের দিক থেকে নিম্ন মধ্য আয়ের দেশ, নিম্ন মধ্য আয়ের দেশ। কারণ সর্বনিম্নে আছে এলডিসি, এলডিসি, হ্যাঁ, তার উপরে আছে নিম্ন মধ্য আয়ের দেশ, তার উপরে আছে উচ্চ মধ্য আয়ের দেশ, তার উপরে উন্নত দেশ। বিশ্ব ব্যাংক পৃথিবীর দেশগুলোকে 4টা ভাগে ভাগ করছে। হ্যাঁ, পদার্থপরতার অর্থনীতি, এই বইটার লেখক হচ্ছে আকবর আলী খান। আজব ও জবর আজব অর্থনীতি, আকবর আলী খান। তাহলে এই দুটার অর্থ আমরা পাইলাম। আচ্ছা, পরের প্রশ্নটাতে দেখি কি বলা আছে। দেখেন খুবই ইম্পর্টেন্ট, এই 45তম বিসিএস আসছিল। এখানে কি দেয়া আছে, ই10 চালু হয় কবে, 2013 সালে। হ্যাঁ, 2013 সালে ই10 চালু হয়, 2013 সালে। এই যে ই10 কি জিনিস এবং বাজেট সম্পর্কিত যত আলোচনা এগুলো গত ক্লাসটাতে আমরা নিয়েছি ভালোভাবে। এই ক্লাসটা ভালোভাবে বুঝতে হলে আপনার আগের ক্লাসটা ভালোভাবে করতে হবে, ওখানে ব্যাখ্যা দেওয়া আছে।
হ্যাঁ, এমসিকিউ নয়, ওগুলো শুধু ব্যাখ্যা দেওয়া আছে। আর এইখানে আমরা বিগত সালের প্রশ্নগুলো এমসিকিউ করে দিয়ে রাখছি। দেখেন, বাংলাদেশ কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে, আওয়ামী লীগের আমলে। আবার হচ্ছে কর্মসংস্থান ব্যাংক চালু হয় হচ্ছে 1998 সালে, আওয়ামী লীগের আমলে। এইটা দুইটা মনে মনে রাখতে হবে। কর্মসংস্থান ব্যাংক আর বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। আবার এটা দেওয়া অর্থ বছর হিসেবে যদি দেওয়া থাকে তাহলে 1997 98 দেওয়া থাকবে। হ্যাঁ, 97 98 অর্থ বছর হবে, 97 98 অর্থ বছর, এইভাবে দেওয়া থাকবে। তাহলে যদি অর্থ বছর দেওয়া থাকে 97 98, আর যদি শুধু সরাসরি সাল দেওয়া থাকে তাহলে 98 সাল হবে। হুম। তাহলে দেখেন, বাংলাদেশ সরকার কোন খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে? এইখানে কিন্তু বোঝার বিষয় আছে। কারণ আমরা আগে জানতাম, সবসময় পড়ে আসতাম যে মূল্য সংযোজন কর, যেটাকে বলা হতো মূসক। এই যে প্রথম অক্ষরগুলো নিয়ে বলা হতো মূসক, বা এটাকে বলা হয় ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হ্যাঁ, এই যে ভ্যাট থেকে সবচেয়ে বেশি আয় করে। কিন্তু 25 সালের যে বাজেট হলো এই 2রা জুন গতকালকে, এইখানে দেখা গেল 37% আসে হলো আয়কর থেকে। হ্যাঁ, 37% আসে আয়কর থেকে, 36%, হ্যাঁ 36% সরাসরি 36 না, 36 প্লাস সামথিং, হ্যাঁ 36 দশমিক সামথিং, এটা আসে হলো ভ্যাট থেকে। তার মানে এই যে আয়করটাকে এবার বেশি দেখানো হয়েছে, মানে আয়কর থেকে সবচেয়ে বেশি ইনকাম আসবে সামনে। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে? তাহলে এইটা দেখেন, 43-এ আসছে, 24তম বিসিএস আসছে। এখন এটা রিসেন্ট কোশ্চেন হিসেবে আয়কর থেকে আসবে, কিন্তু আগের প্রশ্ন হিসেবে হলে মূল্য সংযোজন কর। হ্যাঁ, তাহলে দেখি এবার, যদি বলা হয় বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় কবে? ভ্যাট চালু হয় বাংলাদেশের প্রথম 1991 সালে। 1991 সালে 1লা জুলাই। এই জুলাই মাসের 1লা জুলাই, যেহেতু আমাদের আর্থিক বছরটা, অর্থ বছর শুরু হয় জুলাই মাসের 1 তারিখ থেকে, তাহলে 1লা জুলাইটাকে মাথায় রাখতে হবে। আর হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। হ্যাঁ, মুক্ত বাজার অর্থনীতি। আর এই যে ভ্যাট চালু হয় 1991 সালে, এটা মনে রাখতে হবে, একই সালে দুইটা। এগুলো সব কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, বিসিএস আসা। এই যে এটা কিন্তু সালটা দেওয়া হয়নি এখনো। এখানে দেখেন 2025-26 অর্থ বছরে রপ্তানি প্রণোদনা করা হয়েছে প্রথম। এটা একটা অন্য পরীক্ষায় আসছিল, এটা আমি 25 সালের সাথে মিলাই দিছি, বর্তমান অর্থ বছর একটা দিয়ে দিছি। এই যে 8,000 কোটি টাকা, 25-26 অর্থ বছরে 8,000 কোটি টাকা। এটা যদি এত হইতো যে 21-22 অর্থ বছরে প্রণোদনা কত, এটা তো আর মুখস্থ করতে পারতাম না। সেই জন্য আমি সরাসরি উত্তরটা এখানে, সঠিক উত্তরটা বসাই দিয়ে রাখছি। এখন বলা হচ্ছে যে আমরা বলতে পারি যে বাংলাদেশের 25-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ কত? উন্নয়ন কর্মসূচির কথা বলা হয়েছে না, আবার বার্ষিক কথাটা বলছে, অ্যানুয়াল। আবার উন্নয়ন মানে হচ্ছে ডেভেলপমেন্ট, কর্মসূচি মানে হচ্ছে প্রোগ্রাম, তার মানে কি এডিপি। এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2,30,000 কোটি টাকা। হ্যাঁ, 2,30,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য এই বছরে। তাহলে এটা আমরা দেখতে পাইলাম। তাহলে পরের প্রশ্নটাতে কি বলা আছে? বলা আছে যে বাংলাদেশ 25-26 অর্থ বছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার কত? জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে এই যে 5.6, 5.6%। আর মূল্যস্ফীতি ধরা হয়েছে 6 দশমিক এত। এটা কিন্তু মূল্যস্ফীতি, আর এটা হচ্ছে এই যে এটা প্রবৃদ্ধির হার 25-26 অর্থ বছরে। হ্যাঁ, এটা অন্য অন্য একটা পরীক্ষা আসছিল যে এটা, মনে করেন যে 22-21 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত ছিল, সেই উত্তরটাকে আমি কনভার্ট করে 25-26 অর্থ বছরে এবং সঠিক উত্তরটা বসাই দিচ্ছি। এখন দেখেন, মূল্য সংযোজন কর বাংলাদেশ কখন থেকে চালু হয়? মূল্য সংযোজন কর বা ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স, যেটাকে বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর, 1991 সালে 1লা জুলাই। তারপরে বাংলাদেশ 2025-26 সালের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কত? শিক্ষা খাতে, শিক্ষা খাতে বরাদ্দ কত এইটা দেখেন, কত শিক্ষা খাতে বরাদ্দ। এইখানে শিক্ষা খাতে বরাদ্দ হচ্ছে 95,645 কোটি টাকা। হম,
95,645 কোটি টাকা হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া আছে। বাজেট বলতে কি বোঝায়? আমরা জানি বাজেট হচ্ছে আগামী এক বছরের সরকারের ব্যয় এবং আয়ের হিসাব। যত টাকা আয় হবে, যেমন আয়ের হিসাবটা ধরলে 7,90,000 কোটি টাকা, কিন্তু ব্যয় এবার ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এইখানে আয় ব্যয়ের হিসাবটা করে এখানে দেখেন 5 লক্ষ আর এখানে 7 লক্ষ, পার্থক্যটা কত? 2 লক্ষ। 2 লক্ষ, এখানে হচ্ছে 26,000 কোটি টাকা হচ্ছে ঘাটতি থাকে যায়। হ্যাঁ, যেহেতু ব্যয় হবে বেশি, আয় কিন্তু ব্যয়ের হিসাবটা করা হয়, ব্যয় যদি বেশি হয় তাহলে ঘাটতি থেকে গেল 2,26,000 কোটি টাকা। এটা সরকার হিসাব করছে যে একটা হচ্ছে অভ্যন্তরীণ, দেশের অভ্যন্তর থেকে ঋণ নেবে, আবার বিদেশ থেকে ঋণ নিয়ে এই ঘাটতিটা পূরণ করবে। হ্যাঁ, তাহলে 1,25,000 কোটি টাকা নেবে বাংলাদেশের অভ্যন্তরীণ ঋণ, আর হচ্ছে 1,01,000 কোটি টাকা নেবে হচ্ছে বিদেশি ঋণ নিয়ে 2,26,000 পূরণ করবে বাংলাদেশ সরকার। আচ্ছা, দেখি বাজেট হচ্ছে আগামী আর্থিক বছরের আয় ব্যয়ের হিসাব। হ্যাঁ, এই যে ব্যাখ্যাগুলো বললাম এগুলো আমরা গত ক্লাসে নিছি, আপনারা চাইলে ক্লাসটা দেখে নিতে পারেন। এই হলো ব্যাপার। তাহলে পরবর্তী প্রশ্নটাতে দেখি কি বলা আছে। বাংলাদেশে কোন তারিখ থেকে অর্থ বছর শুরু হয়? বাংলাদেশের কোন তারিখ থেকে অর্থ বছর শুরু হয়? অর্থ বছর শুরু হয় সাধারণত জুলাই থেকে। আমরা এই যে যেমন ধরেন, এটা একটা সাল, 2000, মনে করেন 24 বা 25, 2025-এ ধরলাম। এটা একটা সাল, 2026। এই যে 25 সালের শেষের 6 মাস, যেহেতু জুন মাস থেকে প্রথম 6 মাস হয়, জুন মাসের পরের মাসটাই হচ্ছে জুলাই মাস। জুলাই মাসের 1 তারিখ থেকে হিসাব হবে, জুলাই মাসের 1। এবং পরের সালের প্রথম 6 মাস, যেহেতু জুন মাস পর্যন্ত এই 6 মাস চলবে, তাহলে একটা সালের যে কোনো একটা ইয়ারের শেষের 6 মাস থেকে শুরু হয় এবং পরের বছরের প্রথম 6 মাস পর্যন্ত থাকে, এটা হচ্ছে ইয়ার। তাহলে শুরু হয় যেহেতু জুলাই মাসের 1 তারিখ থেকে, এই জন্য এটা হলো ফিসক্যাল ইয়ার বা আর্থিক বছর হিসেবে ধরা হয়। 1 জুলাই থেকে শুরু হয়, মানে বাংলাদেশের সরকারি আর্থিক সন শুরু হয় এই যে কত, 1 জুলাই থেকে 30শে জুন। এটা আমরা দেখতে পাইলাম। তাইলে পরের প্রশ্নটাতে কি বলা আছে দেখি। এখন এই যে বাংলাদেশের বাজেট প্রণয়ন করে কে? বাজেট কে প্রণয়ন করে এটা কিন্তু জানতে হবে। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় আছে, এই ফিনান্স মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়ের 4টে ভাগ থাকে। হ্যাঁ, অর্থ মন্ত্রণালয়ের ভাগ থাকে 4টা। এই 4টে ভাগের মধ্যে একটা ভাগ আছে হচ্ছে কি, অর্থ বিভাগ। একটা হচ্ছে অর্থ বিভাগ, আরেকটা আছে হলো আই আইআরডি। আইআরডি টা হচ্ছে বলা হচ্ছে ইন্টারনাল রিসোর্স ডিভিশন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। ইন্টারনাল রিসোর্স ডিভিশন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে থাকে হচ্ছে এনবিআর। এনবিআর, এটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ মানে জাতীয় রাজস্ব, হ্যাঁ, বোর্ড। এই জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে দেশের অভ্যন্তরে যত আয়কর হোক, ট্যাক্স কর হোক, যে ধরনের কর, সরকারের আয়ের যে একটা উৎস, সেটা হচ্ছে এই যে এই বোর্ডের অধীনে থাকে। আর হচ্ছে সরকারের যে বাজেট প্রণয়ন করেন সেটা হচ্ছে এই অর্থ বিভাগ। হম, অর্থ বিভাগ। তাহলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হচ্ছে কি করেন, বাজেট প্রণয়ন করেন। এটা আমরা দেখলাম, বাজেট প্রণয়ন করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের বিভাগ থেকে কয়টা? 4টা। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী অর্থ সচিব আছে ফাতেমা ইয়াসমিন, এটা আমরা দেখলাম। আচ্ছা, পরের প্রশ্নটা যদি দেখি কি বলা আছে। পরের প্রশ্নটাতে বলা আছে হচ্ছে কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? কোন অর্থমন্ত্রী? আমরা জানি যে দেশ স্বাধীন হওয়ার পরেই যখন নতুন সরকার গঠিত হয় তখন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাজউদ্দিন আহমেদকে, যিনি মুক্তিযুদ্ধের সময় কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু সরকার দেশ স্বাধীন হওয়ার পর যখন নতুন সরকার গঠিত হয় তখন তাজউদ্দিন আহমেদকে অর্থমন্ত্রী করা হয়, এবং এই প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের। এই জন্য কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট পেশ করে, সেটা হবে তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম বাজেট কত টাকা ছিল? দেখেন, 786 কোটি টাকা। 786, সেই 700 থেকে 7,000 পার হয়ে 7 লক্ষে চলে গেছে এখন। হ্যাঁ, এখন 7 লক্ষ, হ্যাঁ, 7,90,000 কোটি টাকা বাংলাদেশের বাজেটের পরিমাণ।
হ্যাঁ, কিন্তু তৎকালীন ছিল কত? 786 কোটি টাকা মাত্র। হ্যাঁ, দেখেন জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রদান করা হয় এই যে ফিসক্যাল ইয়ার 75-76। হ্যাঁ, ফিসক্যাল ইয়ার 75-76 এটা। এখন দেখি পরে যে প্রশ্ন, আমরা দেখি হলে 31 নম্বর প্রশ্ন কি হতে পারে। হ্যাঁ, বলা হচ্ছে 2025-26 অর্থ বছরে বাজেট বাংলাদেশের কততম বাজেট। হ্যাঁ, 2025-26 অর্থ বছরে বাংলাদেশের বাজেট হচ্ছে 54তম বাজেট। 2025-26 বাজেটের স্লোগান কি? 25-26 বাজেটের স্লোগান হচ্ছে, 25-26 বাজেটের স্লোগান হচ্ছে, এই দেখেন, এটা সহজে মনে রাখা যাবে। কারণটা হচ্ছে বৈষম্যহীন। আমরা যে 24শে জুলাই আন্দোলন হলো, এটা বৈষম্য বিরোধীদের জন্যই আন্দোলনটা হয়েছে। বৈষম্য কতটা আছে, এবং 2015 সাল থেকে 2030 সাল পর্যন্ত টেকসই উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সারা বিশ্বে চলতেছে। ঠিক, এইটা কিন্তু এইখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যাঁ, এটা টেকসই কথাটা অন্তর্ভুক্ত করা হয়েছে, বৈষম্য কথাটা অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈষম্যহীন এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় হচ্ছে 2025-26 স্লোগান। হ্যাঁ, বৈষম্যহীন এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়, এটা আমরা দেখলাম। তাহলে দেখেন, দেশের 25-26 অর্থ বছরে বাজেট ঘোষণা করেন কি? 25-26 অর্থ বছর হোক আর অন্য অর্থ বছরেই হোক, সবসময় বাজেট ঘোষণা করেন হচ্ছে অর্থমন্ত্রী। কিন্তু উম, রাষ্ট্রপতি হিসেবে একমাত্র বাজেট ঘোষণা করেছিলেন হচ্ছে জিয়াউর রহমান। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এখন আওয়ামী লীগ সরকার নাই, বিএনপির যে প্রশ্নগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট আছে। তাহলে কি হলো, যে অর্থমন্ত্রী সবসময় বাজেট ঘোষণা করেন। বর্তমান অর্থমন্ত্রী নাই, অর্থ উপদেষ্টা আছে, তার নাম হচ্ছে ডক্টর সালেউদ্দিন আহমেদ। হ্যাঁ, ডক্টর সালেউদ্দিন আহমেদ হচ্ছে এটা করেন, অর্থ অর্থ উপদেষ্টা। তাহলে পরের যে প্রশ্নটা সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে 34 নম্বর প্রশ্নে কি বলা আছে। এখানে বলা আছে যে 25-26 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ কত। এটা তো আমরা এতক্ষণ ধরে বলেই আসতেছি, জাতীয় বাজেট 7,90,000 কোটি টাকা। এইখানে একটা বিষয় আছে, গত যে বাজেটটা ছিল 24-25 এর বাজেট, সেটা কিন্তু 7,97,000 কোটি টাকা ছিল। হ্যাঁ, 7,97,000। এইখানে দেখেন 7,90,000, তার মানে 7,000 কোটি টাকা কমছে, গত বাজেটের চাইতে 7,000 কোটি টাকা কমছে। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। বরাবরই বাংলাদেশের বাজেট হলো ঘাটতি বাজেট হয়, সেইটা হিসাব আলাদা, কিন্তু প্রথমবারের মতো গত বাজেটের চাইতে পরের বাজেটটা কমে গেছে, এটাই বলা হচ্ছে এখানে, 7,000 কোটি টাকা কমছে গত বাজেটের চাইতে। এবার দেখি 35 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 25-26 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ জিডিপির কত শতাংশ। জাতীয় বাজেটের পরিমাণ, যত বাজেট ধরা হয়েছে, আমরা জানি জিডিপি তে কি বলা হয়, একটা দেশের অভ্যন্তরে যত উৎপাদন হয় সবগুলোকে হিসাব করে ওইখান থেকে একটা পার্সেন্টেজ এই আর্থিক বছরে হিসাব করা হয়। কারণ জিডিপিটা অনেক অনেক বড়। হ্যাঁ, আর এই যে আর্থিক বছরে যেটা, এটা অনেক ছোট। এইটার হচ্ছে 12.5%, 12.7% হচ্ছে এইবারের হচ্ছে জিডিপির হিসাব। হ্যাঁ, জিডিপির কত শতাংশ, এই যে 12.7% হচ্ছে এইবার বাজেটের আকার, সেটা বলা হচ্ছে। তারপরে প্রশ্নটাতে কি বলা আছে দেখি। প্রশ্নে বলা আছে যে 36 নম্বর প্রশ্ন, বলা আছে যে বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসেবে এডিপি ঘোষণা করে। বাংলাদেশ সরকার, এখানে দেখেন একটা বিষয়, কত বছরের কর্মসূচিতে এডিপি পদ, এডিপি কথাটার মধ্যে কি আছে, এ ডি পি। এতে হচ্ছে অ্যানুয়াল, অ্যানুয়াল মানে বাৎসরিক, বাৎসরিক মানে 1 বছর বোঝাচ্ছে, এখানে আর কিছু বলার নেই। হ্যাঁ, বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসেবে এডিপি ঘোষণা করে, 1 বছরের। এডিপি এর পুনরূপ কি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অ্যানুয়াল মানে হলো বাৎসরিক, ডেভেলপমেন্ট উন্নয়ন, প্রোগ্রাম মানে কর্মসূচি। তাহলে বাৎসরিক উন্নয়ন কর্মসূচি এটা দ্বারা প্রকাশ পায়। তাহলে এটা আমরা দেখলাম। এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, এখানে দেওয়া আছে, গোছানো দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো মুখস্থ করে নিতে পারেন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। 38 নম্বর প্রশ্নে কি বলা আছে। বলা আছে যে 25-26 অর্থ বছরে
পঁচিশ 26 অর্থ বছরে বাজেটের ব্যক্তিগত আয়ের উপর ধার্যকৃত সর্বোচ্চ কর কত? হ্যাঁ, ব্যক্তিগত আয় বলতে আয়কর হিসাব করা হচ্ছে। এইখানে দেখেন, আমরা এটা গত ক্লাসে সুন্দরভাবে ব্যাখ্যা দিছি, যখন যে থিওরিটিক্যাল ক্লাসটা নিছি সেইখানে একটা আয়করের উপর, হ্যাঁ, 6টা ভাগে ভাগ করা যায়, 6টা ভাগ। এইটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 5%, সর্বোচ্চ হচ্ছে 30%। হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে ধরা হচ্ছে ধার্যকৃত সর্বোচ্চ কর কত, 30%। এটা হচ্ছে অ্যান্সার। এটা আয় করের উপর, আয়ের উপর, ব্যক্তিগত আয় মানে মানুষ আয় করে এটা ধরা হবে। এটা কিন্তু ভ্যাট নয়। আয়কর মানে এই যে আয়ের উপর ধার্যকৃত কর, মানে যে ব্যক্তিগত কতটা আছে এটা হলো আয়কর। হম দেখেন, এইখানে বলা হচ্ছে যে 25 26 অর্থ বছরে বাংলাদেশের ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা কত? করমুক্ত আয় সীমার ক্ষেত্রে আমরা এইবার কিন্তু চেঞ্জ করা হয়নি, নতুন একটা আরো যোগ করা হয়েছে। সেটা হচ্ছে একজন ব্যক্তি, সাধারণ কোনো ব্যক্তি যদি তার কর দিতে চায় সরকারকে, আমরা জানি যে কর দিবস হচ্ছে 30শে নভেম্বর, তাই না? প্রতি বছর 30শে নভেম্বর সরকারকে একটা কর দিতে হয় ব্যক্তির আয় থেকে। তাহলে কর দিবসের মধ্যে ব্যক্তি যদি আয় করে 2 লাখ টাকা প্রতি বছরে, তাহলে তাকে সরকারকে কর দিতে হবে না। যদি 3 লাখ টাকা আয় করে তাও কর দিতে হবে না। 4 লাখ টাকা যদি আয় করে তাহলে তাকে 50,000 টাকা কর দিতে হবে। 50,000 টাকার উপর কর দিতে হবে। হ্যাঁ, কেন? কারণ তার সরকার কিছু ছাড় দিছে তাকে। বলা হয়েছে সরকার প্রথম 3,50,000 টাকার উপর তাকে কোনো কর দিতে হবে না সরকারকে। কিন্তু এই 3,50,000-এর বেশি যত আয় হবে সেই টাকার উপর কর দিতে হবে। তাহলে উত্তর হবে ব্যক্তি করদাতাদের উপর করমুক্ত আয় সীমা হচ্ছে এত। আবার বলা হচ্ছে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য করমুক্ত আয় সীমা কত? সেটা হবে 4,75,000। এই 4,75,000 টাকা হলে তাকে কর দিতে হবে না। কিন্তু যদি তার ইনকাম হয় 5 লাখ টাকা, সেইখানে এই যে 25,000 টাকা বাড়তি হলো, এই 25,000 টাকার উপর তাকে কর দিতে হবে। করটাকা পার্সেন্টেজ হিসেবে দিতে হবে, কর দিতে হবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কর কত, সেটা বলা আছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কর কত? এটা হচ্ছে 5 লাখ টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা সবসময় 5 লাখ টাকা করমুক্ত আয় সীমা। হ্যাঁ, তাহলে এই যে 5 লাখ টাকা পর্যন্ত মুক্তিযোদ্ধারা, আমরা জানি যে মুক্তিযোদ্ধারা এখন সরকারি ভাতা পায় ওই 20,000 টাকা করে, তাই না? 20,000 টাকা করে। এখন এই যে বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা হচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা পর্যন্ত তাদেরকে কর দেওয়া লাগবে না, কিন্তু 5 লাখের উপর যদি 6 লাখ হয়, প্রথম 1 লাখের উপর, ওই 1 লাখ টাকার উপর তাকে কর ধার্য করা হবে তার। এখন দেখেন, একটা নতুন যোগ করা হয়েছে। সেটা হচ্ছে ইয়া যারা হচ্ছে জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধাদের উপর 5,25,000 টাকা, মানে জুলাই যোদ্ধাদের উপর সর্বোচ্চ ছাড় দেওয়াটা হলো 5,25,000 টাকা পর্যন্ত। তারা কি পাবে? মওকুফ পাবে, ছাড় পাবে। তার উপর বেশি টাকা হলে তাদেরকে সেই টাকার উপর কর দিতে হবে। এখন দেখেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ন্যূনতম আয়কর কত? এটা হলো 5,000 টাকা। হ্যাঁ, এটা কিন্তু সর্বনিম্ন বলা আছে। এখন দেখেন পরের প্রশ্নটা আমরা কিভাবে দেখবো। পরের প্রশ্নটা দেখছে, এটি নিচের কোনটি সরকারের রাজস্ব আয়ের উৎস? সরকার কোন কোন খাত থেকে রাজস্ব আয় করে, এগুলো না আমরা গত ক্লাসে সুন্দর করে ব্যাখ্যা দিছি। সরকার দুইটা উৎস থেকে একটা আয় করে। দুই ধরনের আয় হয়, একটা হচ্ছে এনবিআর আয় করে যেটা, সেটা হচ্ছে এনবিআর। এনবিআর এর আয় একটা, একটা নন এনবিআর আয়। নন এনবিআর এর আয় মানে ওটা হচ্ছে, এই এনবিআর এর মধ্যে কি বোঝায়? এনবিআর, এনবিআর বলতে বোঝাচ্ছে হচ্ছে সরকার যে আয় কর নেয় সেটা, সরকার যে ভ্যাট নেয় সেটা, সরকারের হচ্ছে ট্যাক্স যেটা নেয় সেটা, সরকার যে শুল্ক নেয় সেটা। আমদানি শুল্ক হতে পারে, রপ্তানি শুল্ক হতে পারে, ট্যারিফ যেটা হয়, আবগারি শুল্ক হতে পারে, হ্যাঁ, ভূমি কর হতে পারে। হুম, এগুলো সব হচ্ছে এনবিআর এর অন্তর্ভুক্ত। কারণ যত ট্যাক্স সরকার যেভাবেই নিক না কেন, সেটা হচ্ছে এনবিআর এর অন্তর্ভুক্ত। এনবিআর হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান। এখন এই যে এটার বাইরেও সরকারের আবার আয়ের সিস্টেম আছে। সেটা হচ্ছে সরকার বিভিন্ন টোল থেকে ইনকাম করতে পারে। যেমন আমরা ব্রিজে যাতায়াত করি, এখান থেকে সরকার একটা মানে টোল দিতে হয়।
এখন দেখেন, আপনি পাসপোর্ট করতে গেছেন, এখানে পাসপোর্ট করার জন্য আপনার কাছে একটা ফি নেওয়া হয়, এই ফিটা কিন্তু সরকারের কর বহির্ভূত কি আয়। আবার ধরেন আপনি ট্রেনে টিকিটের টাকা দিচ্ছেন, ওইখানে ট্রেনের খরচ বাবদ যেটা যায় ওটা বাদ দিয়ে যে এই বাড়তি টাকাটা থাকে এটা কিন্তু সরকারের কর বহির্ভূত আয়। এইভাবে সরকারের কিছু কর বহির্ভূত আয় আছে, আর কিছু হচ্ছে কর যুক্ত আয় আছে। এই হচ্ছে দেখেন এখানে বলা আছে প্রশ্নটাতে, নিচের কোনটি সরকারের রাজস্ব আয়ের উৎস। মানে সরকার হচ্ছে রাজস্ব বলতে কি বোঝায়, রেভিনিউ, এই যে এনবিআর, হম, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর এর পূর্ণরূপ কি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, মানে জাতীয় রাজস্ব বোর্ড। এই যে রাজস্ব কথাটা, রেভিনিউ কথাটা মানে হলো রাজস্ব। তাহলে এখানে কি রাজস্ব আয়ের উৎস কি, এই যে ভ্যাট থেকে সরকার আয় করে, আয়কর থেকে আয় করে, বা ইনকাম ট্যাক্স যেটাকে বলা হয়, এগুলো কাস্টমস ডিউটি থেকে আয় করে, তাহলে সবগুলোই হবে অ্যান্সার। তাহলে নিচের কোনটি সরকারের রাজস্ব আয়ের উৎস নয়। পরের প্রশ্নে বলা হচ্ছে সরকার কোনটা থেকে রাজস্ব আয় করে না বা এই ট্যাক্স নেয় না। হ্যাঁ, সেটা হচ্ছে, আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে ফরেন রেমিটেন্স। ফরেন রেমিটেন্স, বাংলাদেশের নাগরিক যারা বিদেশে থাকে, আমরা জানি যে বাংলাদেশের প্রায় 1 কোটি নাগরিক বিদেশে থাকে, এরা যে টাকাটা পাঠায়, এই টাকাটাতে এক্সট্রা আবার সরকার কিছু যোগ করে, কারণ ব্যাংকে যদি টাকা পাঠায় সরাসরি তাদেরকে আরো 2% কি সরকার আরো ভর্তুকি দেয়। অতএব ফরেন রেমিটেন্স থেকে সরকার কখনো ট্যাক্স কাটে না, এটা বলা হচ্ছে। আবার বলা হচ্ছে কোনটি জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত নয়। রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত নয় হচ্ছে এই যে ব্যাংকিং, কারণ এগুলা থেকে তো সরকার নেয়, এটা থেকে নেয়, এটা থেকে নেয়, এটা থেকে নেন, এই যে নয় কথাটা আছে, ওই জন্য এটা উত্তর হবে। ভূমি কর কোন ধরনের কর। ভূমি কর প্রত্যক্ষ কর। হ্যাঁ, ভূমি কর কেন প্রত্যক্ষ কর, এগুলা গত ক্লাসে সুন্দর করে টেকনিক সহ ব্যাখ্যা দেওয়া আছে, ক্লাসগুলো করে নেবেন। হুম, এখন দেখি পরের প্রশ্নটাতে কি বলা আছে, 47 নম্বর প্রশ্ন। এখন এখানে কি বলা আছে, সম্পত্তি কর কোন ধরনের কর। সম্পত্তি কর হচ্ছে একটা প্রত্যক্ষ কর। আবার বলা আছে প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে কোনটি। প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে হচ্ছে আয়কর বা ইনকাম ট্যাক্স। হ্যাঁ, এগুলো মুখস্থ করা বা এগুলো মনে রাখার টেকনিক ক্লাসে বলে দেওয়া আছে। এখন নিচের কোনটি পরোক্ষ কর। পরোক্ষ কর হচ্ছে যে মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মূল্য সংযোজন কর, যা 1991 সালে 1 জুলাই থেকে চালু হয়। তাহলে এখন দেখি পরের প্রশ্নটাতে কি বলা আছে। এখানে 50 নম্বর প্রশ্নে কি বলা আছে, যে নিচের কোনটি প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর সম্পর্কে বলতেছে। প্রত্যক্ষ কর কোনটা, আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর। তারপরে মূল্য সংযোজন কর, মূসক কি, মূসক একটা হচ্ছে পরোক্ষ কর হবে। হ্যাঁ, এই যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, এই কত, এই দুদকের সব পরিদর্শক, মানে অনেক ভালো ভালো পরীক্ষায় প্রশ্নগুলো আসছে। এই প্রশ্নগুলা কিভাবে মনে রাখবেন, এগুলো গত ক্লাসে দিয়ে আছে, ওই ক্লাসগুলো করবেন, সহজে মনে থাকবে। আচ্ছা, ট্যাক্স রিটার্ন ইজ এ স্টেটমেন্ট অফ আর্নিং এন্ড এক্সপেন্স। আর্নিং এন্ড এক্সপেন্স, এটা অ্যান্সার হবে, এটা মানে আয় ব্যয়ের হিসাব। ট্যাক্স রিটার্নস এটা হচ্ছে কখন হয়, যখন হচ্ছে এই যে আয়কর দিবস পালন করা হয় 30শে নভেম্বর, তখন আয়, এই যে করটা দিতে গেলে ওখানে একটা তার একটা আয় ব্যয়ের হিসাব হয়। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে কি, ট্যাক্স রিটার্ন বলা হয়। এখন পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটাতে কি বলা আছে। এখানে বলা আছে যে টিন এর পুনরূপ কি। টিন কিন্তু 1993 সালে বাংলাদেশে চালু হয়। টিন হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। ট্যাক্স পেয়ার মানে যে ব্যক্তি ট্যাক্স দেয়, ট্যাক্স দাতা, আইডেন্টিফিকেশন পরিচিতি নাম্বার। হ্যাঁ, ট্যাক্স দাতার পরিচিতি নাম্বার হচ্ছে টিন। ইটিন, ইটিনও হচ্ছে পরবর্তীতে 2013 সালে যেহেতু চালু হয়, টিনের পরিবর্তে ইটিন চালু হয়, এটা অনলাইন ভিত্তিক, ওই জন্য করদাতাদের পরিচিতি নাম্বার এটা। টিন আর ইটিন একই, করদাতাদের পরিচিতি নাম্বার, এটা উত্তর হবে। আচ্ছা, পরের 55 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। 55 নম্বর প্রশ্নে বলা আছে যে কর পরিশোধে কখন বাংলাদেশে ই পেমেন্ট চালু হয়। কর পরিশোধে ই পেমেন্ট, ইটিন চালু হলে ই পেমেন্ট চালু হয়। হ্যাঁ, তার মানে 13 সালের মে মাসে, 2013। ভ্যাট কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হ্যাঁ,
মানে একটা মূল্য, একটা একটা পণ্য তৈরি করার পর ওটার যে প্রোডাক্ট, ওটার যে মূল্যটা নির্ধারণ করা হয়, ওইখানে ট্যাক্সটা সহ মূল্যটা নির্ধারণ করা হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হ্যাঁ, মানে ওটার মূল্যের উপর ট্যাক্সটা ধারণ করে, যত বেশি মূল্য হবে অত বেশি ট্যাক্স ধার্য করবে, এটাই। বাংলাদেশে বর্তমান ভ্যাটের হার, আদর্শ হার কত? ভ্যাটের স্তর থেকে কিন্তু চারটা, গত ক্লাসে আমরা বলছি ভ্যাটের স্তর থেকে চারটা, সর্বনিম্ন স্তর হলো 2%, সর্বোচ্চ স্তর হলো 15%। এই আদর্শ স্তর ধরা হয় 15% কে। হ্যাঁ, এখন দেখি পরের প্রশ্নে কি বলা আছে। পরের প্রশ্নে কি বলা আছে দেখি। এখানে দেওয়া আছে যে নিম্নের কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব? মানে কর, সরকারের এনবিআর এর বাইরে যেটা আয় হয় সেটা হচ্ছে টোল আর লেভি, টোল আর লেভি। দেখেন ট্যাক্স হলিডে নীতির উদ্দেশ্য হলো কি? ট্যাক্স হলিডে নীতি হচ্ছে, মনে করেন এক্সপোর্ট প্রসেসিং জোন, এইখানে ইপিজেড এর মধ্যে, এরিয়ার মধ্যে আপনি একটা কি করবেন, কোম্পানি যদি তৈরি করেন, প্রোডাক্ট উৎপাদন করার একটা ইয়া তৈরি করেন, সেইখান থেকে সরকার কিছু সময়, কয়েক বছর বা একটা সময়, নির্ধারিত সময় পর্যন্ত ট্যাক্স গ্রহণ করবে না, সেইটাকেই বলা হচ্ছে ট্যাক্স হলিডে, নির্দিষ্ট সময় পর্যন্ত কর মওকুফ করা। হ্যাঁ, এটাকে ট্যাক্স হলিডে বলা হয়। আচ্ছা, পরের প্রশ্নটাতে কি দেয়া আছে? 60 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে যে 60 নম্বর প্রশ্নে বলা আছে যে কোন সরকারি সংস্থা বাংলাদেশে কর সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকেন? তাহলে আমি তো একটু আগেই বললাম যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। রেভিনিউ মানে কি? রাজস্ব। এই যে রাজস্ব কথাটা এখানে আসে, বোর্ড, বোর্ড। হ্যাঁ, জাতীয় রাজস্ব বোর্ড, অ্যান্সার হবে এটা। আবার দেখেন আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা কোনটি? সর্বোচ্চ, যেহেতু আয়করের ব্যাপারটা তার সাথে, এনবিআর এর সাথে সম্পর্কিত, এই জন্য এটা অ্যান্সার হবে। জাতীয় রাজস্ব বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় রাজস্ব বোর্ড 1972 সালে প্রতিষ্ঠিত হয়। যেহেতু 1971 সালে দেশ স্বাধীন হয়, পরের বছর থেকেই এটা চালু হয়, এভাবে একটু মনে রাখবেন। তাহলে এই এমসিকিউ গুলান সবই বিগত পরীক্ষায় আসা, এবং আমরা হচ্ছে সাম্প্রতিক সময়ে যেটা মুখস্থ করার মতো সেই সঠিক অ্যান্সারটা বসাই দিছি। মুখস্থ করে নেবেন। নেক্সট ক্লাসে কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।